আমাদের উইক 4 এর আজকে দুইটা ক্লাস, উইক 4 এর লেসন 7 এন্ড লেসন 8 দুইটা ক্লাস। তো লেসন 7 এ আমরা প্রথমে রেশনাল ফ্র্যাকশনের যে আমরা যেটা দেখছিলাম সেটার কন্টিনিউশনই আছে। তো গত ক্লাসে আমি অ্যাসাইনমেন্ট দিই নাই, কারণ হচ্ছে রেশনাল ফ্র্যাকশনটা আমি পুরো শেষ করে ওটার উপর অ্যাসাইনমেন্ট দিব, যার কারণে ওই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়নি, বা এটা একসাথে দেওয়া হবে, যার কারণে আজকের ক্লাসের পর অ্যাসাইনমেন্টটা দিব। স্যার মিড So, টার্মের কয়টা অ্যাসাইনমেন্ট আসবে? অ্যাসাইনমেন্ট তোমাদের অলরেডি মনে হয় দুইটা হয়েছে, আর একটাই দিব, আজকেরটার উপরে ডিপেন্ড করে একটা অ্যাসাইনমেন্ট দিব, এরপর আর ভাইবার জন্য প্রিপারেশন নিব। ঠিক আছে স্যার। আচ্ছা, তো এখানে মোর এক্সাম্পল অফ রেশনাল ফ্র্যাকশন যেটা আছে, তো এখানে আমরা রেশনাল ফ্র্যাকশন আগে দেখে আসছি, সেটা নিয়ে যেমন এ আর বি দুইটা ধরা হতো, মানে নিচে আমাদের হরে দুইটা ছিল, এবার দেখো এক্স প্লাস টু হোল কিউব আছে, তার মানে তিনটা আছে এখানে, এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু তিনটা আছে। তো এই তিনটা নিয়ে আমাদের এখানে ধরে নিব এভাবে করে, এই যে এটার নিয়ম আছে যে যদি এরকম কিউব আকারে থাকে বা তার বেশি মানে যেটা এখানে আমাদের পাঁচটা নিয়ম আছে, তো ওই পাঁচটা নিয়ম অনুসারেই আমাদের এখানে করতে হবে। তোমরা আংশিক ভগ্নাংশের যে নিয়মটা ছিল সেই অনুসারে কিন্তু আমরা করতেছি, যে যদি হোল স্কয়ার বা একটা রাশির উপর কিউব থাকে তাহলে প্রথমে এ বাই এক্স প্লাস টু হোল কিউব লিখতে হয়, এবার বি বাই এক্স প্লাস টু হোল স্কয়ার, সি বাই এক্স প্লাস টু। এবার যদি এরপরে হোল টু দি পাওয়ার 4 থাকতো তাহলে কি হতো, এ বাই এক্স প্লাস টু এর 4, তারপরে এভাবে করে আস্তে আস্তে চারটা আসতো। তো এইভাবে করে ধরে নিয়ে এটা কি করতে হয়, তো প্রথমে ধরে নিলাম, তারপরে কাজ হচ্ছে নিচে যেটা আছে সেটা দিয়ে সবাইকে উভয় পক্ষে গুণ করা। তো এরপরে গুণ করলে আমরা এক্স এর অংশ, এক্স স্কোয়ারের অংশ, এক্স এর অংশ আর শুধু কনস্ট্যান্টের অংশ এটা সমীকৃত করব। তো এখান থেকে সমীকৃত করলে আমরা এখান থেকে সি এর মান 0 পাচ্ছি। এভাবে করে আমরা তিনটে ইকুয়েশন পাচ্ছি, যেখান থেকে এবিসি এর মান আমরা পেয়ে যাব। এবিসি এর মান কিভাবে বের করবে, সেক্ষেত্রে সহগ সমীকৃত করে অথবা চাইলে তোমরা ক্যালকুলেটরে বসিয়ে করতে পারো। সো সেভাবে করে এখান থেকে এবিসি এর মানটা বের করে নিবে। তারপরে স্যার এবিসি এর সায়েন্টিফিক ক্যালকুলেটরের জন্য কি করতে পারি? সাইন্টিফিক ক্যালকুলেটরে কোন মোডে যেতে হইব? ইকুয়েশন মোড, এখানে ই কিউ লেখা একটা অপশন আছে, ওইখানে যেতে হবে, আননোনস বা আননোনস যেটা লেখা আছে, দেখবা যে আননোন ঠিক 2 আছে। and 3 এটা তিনটা করা যায়। যদি এখানে এবিসি তিনটার মান বের করা লাগতেছে, তিনটা সমীকরণ আছে, তো এইখান থেকে তিনটা সমীকরণের মান আমরা পেয়ে যাব। তো এখান থেকে তারপর পেয়ে গেলে আমরা দেখো বসিয়ে দিলে, যেহেতু একটার মান 0 পেয়েছি তো দুইটা অংশ পেয়ে গেলাম। তো এরপরে আমরা এটাকে মানে ইন্টিগ্রেশন, এই যে পেলাম এক্স বাই এক্স প্লাস টু হোল কিউব ইজ ইকুয়াল টু মাইনাস টু বাই এক্স প্লাস টু হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। তো এরপরে ইন্টিগ্রেশন করবো, উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিব, দুইটা পার্ট করে নিলাম। তো প্রথমটাতে দেখো এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যাচ্ছে, সেটা অনুসারে আমরা লিখে দিলাম, আর পরেরটাতে আমাদের এটাও এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যাচ্ছে, সেটাও আমরা লিখে দিলাম। তারপর করলে যেটা অ্যান্সার আসবে সেটা সিম্পল ইন্টিগ্রেশন করলে এখানে অ্যান্সার পাওয়া যাবে। সো এখানে ইন্টিগ্রেশনের জাস্ট নিয়মগুলো এখানে করে দেওয়া আছে, তোমরা জাস্ট একটু দেখে নেবে। এর পরেরটা আমি দেখি আরো একটা কি আছে, এখানে প্রথমটা বুঝতে সমস্যা আছে কিনা, জাস্ট সহজ। সিম্পল ইন্টিগ্রেশন। হ্যাঁ, এর পরেরটা আছে dx বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো আগে গুলো ছিল যেরকম এক্স প্লাস ওয়ান, তারপর এক্স প্লাস টু এর হোল স্কোয়ার, এরকম বাইরে স্কোয়ার ছিল, কিন্তু এখানে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে ভিতরে যদি থাকে, ভিতরে যদি স্কোয়ার বা কিউব থাকে সেক্ষেত্রে আলাদা নিয়ম আছে, এবং সেক্ষেত্রে যখন আংশিক ভগ্নাংশ করব ধরে নেওয়ার ক্ষেত্রে পরিবর্তন চলে আসবে, যেমন ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এর ক্ষেত্রে যেটা সিম্পলটা আছে এক্স প্লাস ওয়ান, এটার জন্য একটা কনস্ট্যান্ট নিলাম এ বাই এক্স প্লাস ওয়ান। আর পরবর্তীতে এরকম যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার প্লাস থ্রি এভাবে যদি থাকে, বা এক্স স্কোয়ার যদি থাকে, সেক্ষেত্রে দুইটা কনস্ট্যান্ট ধরতে হয়, যেমন বি এক্স প্লাস সি আকারে। তো তুমি চাইলে এটা প্রথমেও লিখতে পারতে এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি বাই এক্স প্লাস ওয়ান, এভাবে করেও লেখা যেত। তো যদি ভিতরে স্কোয়ার থাকে সেক্ষেত্রে দুইটা কনস্ট্যান্ট হয়, এবং দুইটা কনস্ট্যান্ট লেখার নিয়ম হচ্ছে এরকম, যে প্রথমটার সাথে এক্স গুণ দিতে হয় প্লাস পরেরটা লিখতে হয়। তো আংশিক ভগ্নাংশ অনুসারে সেটা লিখলাম। এরপরে কাজ হলো নিচে যেটা আছে সেটা দিয়ে উপরে গুণ করে দেওয়া, গুণ করে দিলাম। এরপরে এখান থেকে সহগ সমীকৃত করব, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে, এখানে সর্বোচ্চ এক্স স্কোয়ার আছে,
এক্স আর তারপর কনস্ট্যান্ট রাশি আছে। তো এরপর সহগ সমীকৃত করলে আমরা তিনটা অংশ পাবো, a প্লাস বি ইকুয়াল টু 0, বি প্লাস সি ইকুয়াল টু 0, a প্লাস সি ইকুয়াল টু 1। তো এখান থেকে সিম্পলি ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাব, এবিসি এর মান। তো এবিসি এর মানটা এখন যদি এখানে বসিয়ে দিই, দেখো এখানে তিনটা অংশ পাবো, যেহেতু আহ, এখানে এই দুইটা অংশ আছে, উপরে বিএক্স প্লাস সি ছিল, তো ওটাকে যদি দুই ভাগ করে লিখতাম তাহলে বিএক্স বাই এক্স স্কয়ার প্লাস 1 প্লাস সি বাই এক্স স্কয়ার প্লাস 1 দুটো পার্ট পেতাম। তো মানগুলো বসিয়ে দিলে তিনটা পার্ট চলে আসলো এবং তিনটা পার্টকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করলাম। প্রথমটাতে লনের সূত্র যাচ্ছে, পরেরটাতে এক্স স্কয়ার প্লাস 1, দ্যাট মিনস ওই যে আমাদের যে লনের আরেকটা সূত্র আছে সেটাও যাচ্ছে এখানে, আর পরেরটা যাচ্ছে 1 বাই এক্স স্কয়ার প্লাস 1, দ্যাট মিনস tan ইনভার্স এক্স বা আর্ক ট্যান হিসেবে লিখেছে। আর্ক ট্যান মানে হচ্ছে tan ইনভার্স এক্স। ওকে, এটা বুঝতে সমস্যা আছে কিনা? জি স্যার। মানে এটা বুঝতে সমস্যা আছে কোনো? দেখো স্যার লনের এটা কোন সূত্র গেছে? এটা একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স টিএক্স ইজ ইকুয়াল টু লন এফ অফ এক্স প্লাস সি, সেই সূত্রটা এখানে গেছে। মানে ডিফারেন্সিয়েশন, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় সেটা যদি উপরে থাকে সেক্ষেত্রে আমাদের মানে আমরা সূত্র লিখতে পারি লনের যেটা সূত্র আছে লন এফ অফ এক্স প্লাস সি। তো নিচে আছে কি এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 2x, শুধু এক্স। টু এক্স টু টু এক্স এক্স আসবে। তো উপরে আমার দেখো এক্স আছে, তো এখানে একটা হাফ আছে, আর একটা হাফ যদি এখানে নিই তাহলে 1/4 আসে, আর এখানে 2x চলে আসে। তো এই সূত্রটা মিলে যায় যে উপরে থাকবে এফ ড্যাশ এক্স, নিচে থাকবে এফ অফ এক্স, আর ইন্টিগ্রেশন করলে এটা হবে লন এফ অফ এক্স প্লাস সি। তো এফ অফ এক্স এখানে হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 1, আর সেই জন্য দেখো এখানে 1/4 নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? না বুঝলে আবার বুঝাচ্ছি। না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আরো এরকম আছে, যেমন এক্স স্কোয়ার দুইটা আছে, যেহেতু এক্স স্কোয়ার আছে তার মানে প্রথমে এ বাই এক্স স্কোয়ার প্লাস বি বাই এক্স প্লাস সি বাই এক্স প্লাস 1, এটা আমরা অলরেডি দেখেছি যে যদি এক্স স্কোয়ার এরকম থাকে তাহলে এইভাবে করে করতে হবে। তো এখানে আগের মতোই সহগ সমীকৃত করে এবিসি এর মান বের করে বসিয়ে দিতে হবে, সিম্পল জিনিস, নতুন কিছু নাই এখানে। এরপরটা আছে এক্সাম্পল 9 এ ফাইন্ড দ্য ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স, তো এক্স কিউব প্লাস 1, তো এক্স কিউব প্লাস 1 কে আগে ভাঙায় নিতে হবে। এক্স কিউব প্লাস 1 কে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 ইনটু এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1, তার মানে ওই এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা সেটা লেখা হয়েছে। তো এবার আমরা দুইটা ভাঙায় লিখলাম, তাহলে এক্স প্লাস 1 এর জন্য আমরা ধরে নেব এ বাই এক্স প্লাস 1, পরেরটা যেহেতু স্কোয়ারের সাথে প্লাস মাইনাস আছে কিছু, তাহলে বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 দুই পার্ট করে লিখলাম আমরা। তো আগের মতোই ওর নিচে যেটা আছে সেটা দিয়ে উপরে সবাইকে গুণ করে দিতে হবে। এই যে গুণ করে দিলে আমরা এখান থেকে এ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ প্লাস বি প্লাস সি এক্স এ প্লাস সি ইন্টু ইজ ইকুয়াল টু 1 পেয়েছি। সহগ সমীকৃত করলে আমরা তিনটা ইকুয়েশন পাবো, তিনটা ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করলে এবিসি এর মান পাবো, এরপরে আবার ইন্টিগ্রেশনে চলে আসবে। এরপর ইন্টিগ্রেশনে সিম্পলি আমরা যেভাবে ইন্টিগ্রেশন করলে সহজ হয় সেভাবে ইন্টিগ্রেশনটা করে নেব। তাহলে এভাবে করে ক্লাস নিচ্ছি। ওকে, এখানে এভাবে করে এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল এটা 9টা একটু দেখে নেবে, করে নেবে, এটা তেমন কোনো কঠিন কিছু না। আর এক্সাম্পল 10 যেটা আছে দেখো, ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এভাবে কিন্তু দেখো প্রত্যেকটা এই নিয়মে করা হয়েছে, প্রথমে আগে ভাঙিয়ে নেওয়া হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1, তারপর আবার এটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। তো এখানে এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 এই দুটা তো সিম্পলি এ বাই বি বি বাই বি বি বাই এক্স প্লাস 1 এভাবে লেখা যাবে। আর পরেরটা যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এটা তাহলে সি এক্স প্লাস ডি ধরতে হবে। তো সেটাই দেখো এখানে করা হয়েছে, এই যে a by x minus 1 plus b by x plus 1 plus cx plus d x square plus 1, এটা এভাবে করে লেখা হয়েছে। এরপরে জাস্ট সিম্পলি
মানে আমাদের সেই আগের মতো নিয়মে যে নিচে যেটা আছে সেটাতে উপরে গুণ করে সবার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। তো নতুন কিছু নাই, জাস্ট সিম্পলি ক্যালকুলেশনটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে বা ক্যালকুলেশনটা আস্তে আস্তে পরিধিটা বৃদ্ধি পাচ্ছে। তো আশা করি চেষ্টা করলে পারবে, এখানে নতুন কিছু নাই। আগে 3টা ইকুয়েশন ছিল, কারণ 3টা কনস্ট্যান্ট পেতাম, এবার আমরা দেখা যাচ্ছে 4টা কনস্ট্যান্ট পেয়েছি, সি এক্স প্লাস ডি আসছে, মানে 4টা। তো 4টাকে এভাবে করে সলভ করতে হবে। এই যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এ মাইনাস বি প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো, এভাবে যেভাবে আসছে এখান থেকে তোমরা ছোট করে নিয়ে তারপর এটাকে করে এ বি সি ডি এর মান বের করে নিতে হবে। তো এবিসিডি এর মান বের হলে হয়তো বা একটা জিরো মান আসবে, আর বাকিগুলো সিম্পলি ক্যালকুলেশন লনের সূত্র গিয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে। তেমন কোনো কঠিন কিছু না, জাস্ট কনস্ট্যান্টের মান বৃদ্ধি পাচ্ছে আর আমাদের মানটা, আমাদের একটু ক্যালকুলেশনটা বৃদ্ধি পাচ্ছে, আর বাকি সবই সেম থাকতেছে, কিন্তু নিয়ম কিন্তু সবই এক রেশনাল ফ্র্যাকশনে, নতুন কিছু নাই, জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করতে হবে। এখানে এক্সারসাইজ আছে, এটা আমি এইতে দেব, অ্যাসাইনমেন্টে দিব, এখানে ওইরকম করে দেওয়া আছে কিছু এক্সারসাইজ, তোমরা এটা তোমাদের জন্য এটা থাকবে অ্যাসাইনমেন্ট আকারে, যেটা আমি বলেছি যে থার্ড অ্যাসাইনমেন্টটা। এটা প্রথম ক্লাস ছিল রেশনাল ফ্র্যাকশনের, আগের দিনে যে রেশনাল ফ্র্যাকশন পড়েছি সেটার কন্টিনিউশন এটা ছিল। আহ, এটা এখন রেশনাল ফ্র্যাকশন কিন্তু এখানেই শেষ করব। রেশনাল ফ্র্যাকশনের কিন্তু বেশ কিছু ম্যাথ আছে, তোমাদের কিন্তু এখান থেকে পুরো একটা অ্যাসাইনমেন্ট আসবে, যেটা মানে এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, কারণ আগের গুলো কিন্তু অনেক ইজি ছিল, বাট এটা কিন্তু অতটা ইজি না, এটা কিন্তু একটু নতুন বা একটু নিজের মাথা খাটিয়ে করতে হবে। সো এটা তোমরা দেখো, আর যদি সমস্যা হয় তারপর আমাকে বলো, আমি সমস্যা নেই, আমি দেখাই দিব। জি স্যার। আচ্ছা, নেক্সট লেসনে যাই, আজকের আরেকটা লেসন আছে। এরপর একটা আছে যেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। ওই রেশনাল ফ্র্যাকশনের পরবর্তী ধাপ হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। রেশনাল ফ্র্যাকশন হ্যাভ দা, মানে রেশনাল ফ্র্যাকশনেরই একটা ম্যাথ, জাস্ট এটা একটু অন্যরকম, ডিকম্পোজ, আগে ভেঙে নিতে হবে। প্রথম দিকের যেগুলো আছে সেগুলো দেখো, চাইলে তুমি ওই ফরম্যাটেও করতে পারো, আবার এরকম সংক্ষিপ্ত আকারেও করতে পারো। আমি যে মেইনলি চেষ্টা করেছি যে ওই যে ম্যাথ গুলো আমরা যেখানে রেশনাল ফ্র্যাকশনের মাধ্যমে অনেকগুলো ভাঙিয়ে ভাঙিয়ে করেছি, সেটা সেভাবে না করে সিম্পলি নিজের মতো করে, বা নিজে যদি এরকম, যেমন এটা যেমন এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু আছে, এটাকে টু বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু, এই জিনিসটা কিন্তু পুরো রেশনাল ফ্র্যাকশন করে এসে তারপর করা লাগতো, এ বি দুইটা ধরে। কিন্তু কেউ যদি চায় ওইভাবে না ধরে নিজে নিজে ক্যালকুলেশন করে করবে, সেটাও পারবে, সেক্ষেত্রে এই নিয়মটা, মানে এটা কোনো নিয়ম না, জাস্ট ওটারই একটা অংশ, ওটাকে এইভাবেও করা যায়, চাইলে তোমরা নিজের ক্যালকুলেশন মনে মনে করে নিয়েও করতে পারবে। এটা কিভাবে ধরলো যেমন এটা কিন্তু ধরছে স্যার? কিভাবে সেটা কিন্তু তোমাদের নিজে বুঝতে হবে। হ্যাঁ বলতেছি, যে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু আছে, এটা লসাগু করতে হবে, লসাগু করলে কত হইলে এখানে উপরে এক্স প্লাস থ্রি হবে, সেই জিনিসটা মেনটেন করা আর কি, বুঝতে পেরেছো? যে দেখে মিলানো, মিলিয়ে দেখা যে কিভাবে হয় আর কি এটা। আর এটাকে অন্য একটা নিয়মে করা যায়, যে কভার আপ রুল যেটাকে বলা হয়, সহজে করার জন্য, সমাধান করার জন্য কভার আপ রুল যেটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে যে কাজটা করা হয়, যে একটার অংশ লিখবো, যেমন এক্স প্লাস ওয়ান লিখলাম, এই এক্স প্লাস ওয়ানের জন্য আমরা এক্স এর মানটা পাই কি, যত এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো বসালে এক্স এর মান পাই কত, মাইনাস ওয়ান, তাই না? সেই মাইনাস ওয়ানটা বাকি সকল অংশে, এই যে পুরো ইকুয়েশনটা আছে বা পুরো যে ফাংশনটা আছে এখানে বসাই দিব, তাহলেই হবে। যেমন এক্স প্লাস ওয়ান ঠিক রাখলাম, এখান থেকে এক্স এর মান পাচ্ছি মাইনাস ওয়ান, তো এখানে বসাও এক্স এর ওয়ান, এক্স এর জায়গায় মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস টু ইজ ইকুয়াল টু কি প্লাস ওয়ান আসে, তো নিচে কিছু মাইনাস রইল, ওয়ান। আর উপরে যদি মাইনাস ওয়ান প্লাস টু থ্রি, দ্যাট মিনস প্লাস টু, সেই যে প্লাস টু সেটাই। পরবর্তীতে আবার দেখো এক্স প্লাস টু, এটা আমরা ঠিক রাখবো, বাকি সব জায়গায় এক্স প্লাস টু এর জন্য যে এক্স এর মানটা পাবো সেটা বসাবো, মানে এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো বসালে পাই এক্স এর মান মাইনাস টু, এক্স প্লাস টু ঠিক রাখলাম, বাকি সব জায়গায় মাইনাস টু বসাবো, তো মাইনাস টু প্লাস থ্রি ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান, মাইনাস টু প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, যার কারণে এর আগে এই মাইনাসটা হয়েছে। তো এভাবে করে কভার আপ রুলের মাধ্যমেও আমরা এটাকে করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই দুইটা বা তিনটা সর্বোচ্চ হবে, এবং ওই কঠিন নিয়মগুলো কিন্তু আসলে ওইভাবে আর আসবে না, যেমন অনেকটা এক্স স্কোয়ার ছিল,
+1 বা -1 সেগুলো কিন্তু আমরা ওইভাবে আমরা পাবো না। বিশেষ কিছু নিয়মের জন্য এই কভার আপ রুলটা প্রযোজ্য হয়। তো এখানে দেখো পরবর্তীতে আমরা একটা কথা মানে প্রথমে ছিল যে এক্সাম্পল 2 তে আছে, দেখো ইন্টিগ্রেশন 3x + 1 ডিভাইডেড বাই x + 1। খেয়াল রাখতে হবে হরের এবং লবের যে x এ মানে যে কনস্ট্যান্ট ভেরিয়েবল আছে তার পাওয়ারটা কিন্তু অবশ্যই হরে বেশি থাকতে হবে। যদি সমান বা লবের পাওয়ার বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে রেশনাল ফ্র্যাকশনের নিয়মগুলো করেছি সেগুলো অ্যাপ্লিকেবল হবে না। জিনিসটা কিন্তু সেটা, যেমন এখানে খেয়াল করে দেখো 3x + 1 আর x + 1, এখানে x এর সর্বোচ্চ ঘাত আছে কত? দুইটার ক্ষেত্রে কিন্তু 1 আছে, তার মানে নিচের যে ঘাত উপরেরও সেই একই ঘাত আছে, হর আর লবের একই ঘাত আছে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে অবশ্যই একটা অপারেশন করে নিতে হবে। কিভাবে করলে এটাকে কিন্তু কভার আপ, এটাকে কিন্তু ডাইরেক্ট আমরা রেশনাল ফ্র্যাকশনের যে নিয়মগুলো করেছি সেটাতে আমরা নিতে পারবো না, কারণ রেশনাল ফ্র্যাকশনের জন্য বলেই দেওয়া আছে যে সবসময় লবের পাওয়ারটা ছোট হবে, হরের পাওয়ারটা বড় হবে, ইভেন সমান হয়ে গেলেও করা যাবে না। তো এক্ষেত্রে এটা অবশ্যই ওইভাবে যাবে না, আর যেহেতু শুধু একটাই আছে x + 1, বাকিগুলো থেকে হচ্ছে না। তো প্রথমে আমাকে এখানে দেখতে হবে যে এটাকে কোনো রকম ভাবে ক্যালকুলেশন করা যায় না, এটা কিন্তু কোনো নিয়ম নেই, এটা তোমার একটা অপারেশন করতে হবে, সেটা তুমি যে কোনো মানে উপায়ে দেখতে হবে যে উপরে 3x + 1 ঠিক রাখতে হবে আর x + 1 নিচেও ঠিক রাখতে হবে। এখানে দেখো এই ক্যালকুলেশনটা 3 - 2 / x + 1 করা হয়েছে, এটা কিন্তু কোনো মানে নিয়ম থেকে করা হয়নি, এটা নিজের মানে ক্যালকুলেশনটা আসলে নিজের ভিতর থেকে নিয়ে আসতে হবে এই ক্যালকুলেশনটা। এটার জন্য কোনো আসলে এক্স্যাক্টলি নিয়ম নাই, এটা তুমি যেভাবে মিলাতে পারো সেভাবে মিলাইয়া করতে হবে। যেমন এখানে দেখো 3 - 2 / x + 1, এটা করলে কিন্তু তোমাদের ক্যালকুলেশনটা মিলতেছে যে 3x + 1 আসে, তাই তো, সেই জন্য এটা করা হয়েছে। তো এখানে এটা করা হলো, তো এখানে করে দেখো এইভাবে আমরা মানে আমরা এই যে ওকে, এখন কথা শোনা যাচ্ছে? জি স্যার, তখন তো স্যার পার্শিয়াল ফ্র্যাকশন আসার পর আর একটা কথা বুঝি নাই। আচ্ছা, পার্শিয়াল ফ্র্যাকশনে যেটা আমরা বলেছি যে পার্শিয়াল ফ্র্যাকশনে যে কাজটা করা হয়, পার্শিয়াল ফ্র্যাকশনে কভার আপ রুলের কথাটা আমি বলেছি। কভার আপ রুলটা তো শুনেছো তাই না, নাকি? না স্যার, ওটা কিছু এর আগে বন্ধ হয়ে গেছে, কথা কিছু বোঝা আচ্ছা যায় না। আচ্ছা, কভার আপ রুল যেটা কথা বলেছি, কভার আপ রুলের ক্ষেত্রে আমরা উম, দুইটা নিয়ম দেখতে, একটা নিয়ম ফলো করবো যে নিচে কয়টা অংশ আছে আমার, দুইটা অংশ আছে, যেমন x দুইটা + অংশ। 1 আর এখানে x + 2 আছে। তো এই x + 1 কে আমরা ঠিক রাখবো প্রথমে, নিচেরটা অংশ। x + 1 এর ক্ষেত্রে x এর যে মানটা পাই, যেমন x + 1 = যদি 0 বসাই তাহলে x এর মান পাই কত, -1, তাই না? জি স্যার। এই -1টা বাকি যে অংশগুলো আছে সেইখানে আমরা বসিয়ে দিব। যেমন x + 1 ঠিক রাখছি, বাকি অংশ আছে x + 2 আর উপরে আছে x + 3, এই অংশে -1 বসিয়ে দাও, তাহলে -1 + 3 = 2, প্লাস সেটাই উপরে চলে আসছে। তারপর -1 + 2 = +1, সেটা আর নিচে লেখার দরকার পড়েনি, তার মানে 2/x + 1 চলে আসলো। এর পরের অংশটা রয়েছে x + 2, এবার x + 2টাকে ঠিক রাখবো, এই যে x + 2 কে ঠিক রাখছি, বাকি সকল অংশে x + 2 = 0 বসালে যে মানটা পাই পাই -2, এই -2 মানটা বসাবো। তো দেখো -2 + 3 উপরে আসে 1, আর x + 1 এখানে -2 বসালে -2 + 1 = -1, যার কারণে এখানে মাইনাস চলে আসছে।
তো এই কভার আপ রুল করেও এটাকে ভাঙানো যায়, মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে। আর এরপরের এক্সাম্পলটা, হ্যাঁ বলো। নিয়ম 8টা আছে না স্যার? হ্যাঁ, নিয়ম আরো আছে। আমি এটা যেটা প্রথমটা দেখালাম এটা ছিল আগের যে ম্যাথ গুলো ছিল সেই ম্যাথ গুলোরই একটি সংক্ষিপ্ত রূপ, মানে সেই ম্যাথ গুলো এভাবে করা সম্ভব। আর বাকি জি স্যার। এক্সাম্পল টু তে যেটা দেখানো হয়েছে, আমরা একটা কথা জেনে রাখতে হবে যে আমরা যখন পার্শিয়াল ফ্র্যাকশন বা রেশনাল ফ্র্যাকশন করব, সেক্ষেত্রে হরের মানটা, হরের যে আমাদের ভেরিয়েবল বা ভেরিয়েবলের যে ঘাতটা বা পাওয়ারটা, সেটা সবসময় বেশি থাকতে হবে। লবের সাথে হরের ঘাতের সবসময় একটা পার্থক্য থাকতে হবে। যদি হর আর লবের ঘাত একই হয়ে যায় অথবা লবের ঘাত হরের চেয়ে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রেশনাল ফ্র্যাকশনের নিয়মগুলো অ্যাপ্লিকেবল হবে না। যেমন এক্সাম্পল টু, এখানে খেয়াল করে দেখো 3x+1 ডিভাইডেড বাই x+1। এখানে হরের সর্বোচ্চ ঘাত আছে কত? 1। লবের 1 সর্বোচ্চ ঘাত আছে কত? 1। দুইটাই যেহেতু 1 1 আছে, এক্স এর পাওয়ার দুইটা যেহেতু সমান আছে, তার মানে কি লব আর হরের ঘাত এখানে সমান। আমি প্রথমেই বলেছি হর আর লবের ঘাতের মধ্যে একটা পার্থক্য থাকতে হবে, হর সবসময় বড়, লব সবসময় ঘাত ছোট হবে। কিন্তু এর ব্যতিক্রম যদি হয় সেক্ষেত্রে আর আমরা রেশনাল ফ্র্যাকশন ডাইরেক্ট করতে পারবো না, সেক্ষেত্রে কিছু অপারেশন করে নিতে হবে। তো দেখা যাচ্ছে কি এক্ষেত্রে হর আর লবের ঘাত সমান হয়ে গেছে, তো সেক্ষেত্রে অপারেশনটা আছে, অপারেশন করে করতে হবে, প্রথমে এটাকে ভাঙাতে হবে। তো 3x+1 ডিভাইডেড বাই x+1, এটাকে দুইটা পার্টে ডিভাইডেড বাই করতে হবে। তো তার জন্য উপরে 3x+1 বানাইতে হবে, যেহেতু 3x+1 যেহেতু বানাতে হবে, তাহলে কি করতে হবে? 3 প্রথমে লিখতে হবে, কারণ 3x বানাতে হবে। তো নিচে থাকবে x+1, 3x+3 -2 করলে 3x+1 আসবে। তো এই যে ক্যালকুলেশনটা করলাম 3 -2 বাই x+1, এটা কিন্তু পুরোপুরি মুখের উপর ডিপেন্ড করে করতে হচ্ছে, নিজের ক্যালকুলেশন মেন্টালি থেকে করতে হচ্ছে, এটা কিন্তু কোনো মানে নিয়মের মধ্যে পড়তেছে না। এই ক্যালকুলেশনটা বা এই যে ভাঙানোটা, এটা পুরোটা নিজের উপর ডিপেন্ড করেই করতে হবে। তো এখানে 3 কেন লিখেছি, কারণ হচ্ছে এখানে 3x বানাতে হবে, সো এখানে 3 নিতে হবে, সেই হিসাবে নিয়েছি। তারপর দুইটা পার্ট করে এখানে ইন্টিগ্রেশন করে দেওয়া যাচ্ছে। তো এইখানে কিন্তু ওই রকম পার্শিয়াল ফ্র্যাকশন বা রেশনাল ফ্র্যাকশন করা ডাইরেক্ট যাবে না, যেটা করতে হবে আগে ভেঙে ভেঙে নিতে হবে, তারপর করতে হবে। আচ্ছা, এরপরে দেখি আরো ম্যাথ আছে। এরপরে যে ম্যাথ গুলো আছে দেখো, এগুলো কিন্তু ওই যে পার্শিয়াল ফ্র্যাকশন ছিল, ওটা মানে রেশনাল ফ্র্যাকশনের নিয়মেই কিন্তু এখানে করেছে, ভাঙাই করেছে। এটা আমরা আসলে মেনলি জাস্ট ওই একই নিয়মে দেখিয়েছি, এটা তোমরা এইভাবেও করতে পারো বা আগেরটা ফলো করাই বেটার, আমি আগেরটাই ফলো করতে বলবো। এটা জাস্ট সংক্ষিপ্ত নিয়মে করা, যেটা আমার প্রয়োজন আসলে নাই। আমি পরের এক্সাম্পল গুলোতে যাই, যেখানে আমি নতুন কিছু পাবো, সেখানে দেখি। যেমন এইটা দেখো, এক্সাম্পল 4, x³ - 2x ডিভাইডেড বাই x - 1। এখানে x এর সর্বোচ্চ ঘাত কোথায় বেশি আছে? উপরে লবে। লবে বেশি আছে। তার মানে কি আমরা পার্শিয়াল ফ্র্যাকশন, সরি রেশনাল ফ্র্যাকশন এখানে কিন্তু ডাইরেক্টলি ইনভলভ করতে পারতেছি না। এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। যেমন এইখানে এই যে ক্যালকুলেশনটা করেছে x² + x - 1 -1 বাই x - 1, পুরো ক্যালকুলেশনটা কিন্তু এখানে নিয়ে আসতেছে। যদি x³ করতে হয় তাহলে অবশ্যই x² নিয়ে আসতে হবে। এরপর 2x নিয়ে আসার জন্য তো ওইভাবে করে নিয়ে আসছে, যে এই পুরো ক্যালকুলেশন এটা কিন্তু পুরো মাথার উপর ডিপেন্ড করে। পার্শিয়াল ফ্র্যাকশনে কিন্তু আচ্ছা একটু ওয়েট করো, 1 মিনিট, আমি একটু আসতেছি, 1 মিনিট।
হ্যাঁ, আমি যেটা বুঝেছিলাম যে পাওয়ার যদি হরের লবের বেশি হয়, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, লবের বেশি হলে যে প্রথমে আগে এটাকে ভাঙাই নিতে হবে, যে এমন ভাবে করে নিতে হবে যে এই দেখো 1/x-1 এক্ষেত্রে কিন্তু ঠিক আছে, কারণ কি হরের পাওয়ারটা এখন কিন্তু বেশি আছে। তো এরকম করে ভাঙায় নিতে হবে। এই ভাঙায় নেওয়ার জন্য কিন্তু আসলে কোনো প্রসেস নাই, এটা তোমাদের মন থেকে মানে ক্যালকুলেশনটা মাথায় করে নিয়ে করতে হবে যে এটা থেকে এটা করলে এটা ঠিক আছে। যেমন এখানে এই ক্যালকুলেশন করা হয়েছে, এবার সিম্পলি করলেই হয়ে যাচ্ছে। এরপর এক্সাম্পল 5 আছে, এখানে এক্সাম্পল 5 দেখা যাচ্ছে কি আবার হরের পাওয়ার বেশি আছে, লবের পাওয়ার কম আছে। এক্ষেত্রে তোমরা চাইলে ওই যে আগে আমরা যে নিয়ম করে আসছি সেই নিয়মেও করতে পারো, অথবা এই যে এখানে এভাবে সংক্ষিপ্ত ভাঙায় করছে এই নিয়মেও করতে পারো। বেটার হবে ওই যে রেশনাল ফ্র্যাকশন করেছি ওটা নিয়মে এখানে করতে পারো। মেইনলি আমাদের এই লেসনটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে হরের পাওয়ারটা যদি কম থাকে কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কি করব সেটাই দেখানোর মেইন উদ্দেশ্য এখানে পার্শিয়াল ফ্র্যাকশনে। রেশনাল ফ্র্যাকশন চাইলে যেমন এক্সাম্পল 5 এ চাইলে তুমি রেশনাল ফ্র্যাকশন করতে পারো, অথবা পার্শিয়াল ফ্র্যাকশন মানে হচ্ছে তুমি যে ওইরকম বড় ভাঙিয়ে না করে সিম্পলি মানে ম্যাথের নিয়মে এটা মাথার ভিতরে ক্যালকুলেশন করে তুমি এটা করতে পারো, আর সেটা দেখাইছে এখানে। যেমন এটাকে ভাঙায় লেখছে x-1/x² প্লাস 1/x+1, এটাতে ক্যালকুলেশন করলে দেখবো ওই আগেরটার মতোই চলে আসছে, কিন্তু ওই জিনিসটা করার জন্য কিন্তু আমাদের প্রায় 10-12 লাইন করা লাগতো। তো তুমি যদি পারো মেন্টালি তুমি নিজের ভিতরে ক্যালকুলেশন করে এটা গঠন করতে পারো, সেক্ষেত্রে তুমি অ্যাপ্রিসিয়েবল, তুমি করতে পারো। বাট যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে লবের পাওয়ারটা কম আছে, হরের পাওয়ারটা বেশি আছে, সো তুমি রেশনাল ফ্র্যাকশনের নিয়মগুলো ফলো করে করতে পারো। কিন্তু কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে লবের পাওয়ার বেশি হয়ে গেছে বা লবের পাওয়ার হরের পাওয়ার সাথে মিলে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো সেকেন্ড ওয়ে নাই যে আমি রেশনাল ফ্র্যাকশনে যাব। সেক্ষেত্রে তোমার ডাইরেক্ট এখানে ক্যালকুলেশনটা নিজের মাথার মধ্যে করে নিয়ে তারপর এখানে ওই ফরম্যাটে নিয়ে আসতে হবে। ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি স্যার। এরপরে এইগুলোই আছে, আর নাই এখানে যেগুলো পড়াইলাম ওইগুলাই। মেইনলি কথাটা হলো হর আর লবের পাওয়ার যেটা আছে সেটার উপর একটু সামঞ্জস্যতা রাখা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে হরের পাওয়ারটাই বেশি দেওয়া হয়, কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যায় যে লবের পাওয়ারটা বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমি কিন্তু সেটা বলেছি যে আগে একটা অপারেশন করে ওই পাওয়ারের সামঞ্জস্যতা আনতে হবে। যখন সামঞ্জস্য চলে আসবে তখন যদি তারপর আবার রেশনাল ফ্র্যাকশনের প্রয়োজন হয় করতে পারবা, বাট এর আগে পর্যন্ত তোমাদের একটা অপারেশন করে নিতে হবে। তো এটুকুই, এখান থেকে একটা অ্যাসাইনমেন্ট যাবে। আগের ক্লাসেও ছিল কিন্তু বেশ কিছু টপিক ছিল, সেই টপিকস গুলো রিলেটেড নিয়ে এটা থেকে একটা অ্যাসাইনমেন্ট আসবে, অ্যাসাইনমেন্ট 3। আর তোমার ক্লাসে তো তুমি একলা আসছো, আর যারা আসে নাই তাদেরকে আমি বলবো যে তাদের কিন্তু অলরেডি অ্যাটেন্ডেন্সে 5 মার্ক কাটা গেল, তারা এখানে 5 মার্ক 0ই পাবে। পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করলে হয়তো বা 5 এর মধ্যে ইভ্যালুয়েশন হবে তাদের, ঠিক আছে? বলে দিও তাদের, যেহেতু তারা অ্যাটেন্ড করে নাই, অ্যাটেন্ডেন্সে 10 মার্কস আছে। সো একদিন তো অ্যাটলিস্ট করা উচিত ছিল, কেউ যেহেতু করো নাই, তো এটা কিন্তু খুবই খারাপ। তোমাদের বাকি এদের আগের ক্লাস তো আমি নিয়েছি একটা, তো সে সময় তো তারা উপস্থিত ছিল, এখন যেহেতু উপস্থিত নাই, সো আমি মানে এটা তো তাদের বলে দিও যে নেক্সট ক্লাসে যদি উপস্থিত থাকে তাহলে আমি কনসিডার করার কথা অন্য কথা, তাদের জন্য নেক্সট ক্লাস তারা যেন অবশ্যই উপস্থিত থাকে, যেহেতু একটা ক্লাস বাকি আছে কিন্তু এখনো। সো তাদের উপস্থিত থাকতে বইলো যদি অ্যাটেন্ডেন্সের মার্ক সম্পর্কে কোনো ধারণা তাদের থাকে। জি স্যার। ওকে, ক্লাস এ পর্যন্ত। সমস্যা হইলে বলবা, সমস্যা নেই দেখাই দিব। আর ঠিক আছে। অ্যাসাইনমেন্ট যেটা আসবে সেটা ডেট দিয়ে দেওয়া থাকবে। যেহেতু 80,000 কোড, যদি ইউনিভার্সিটি খুলে তাহলে তো মানে ইউনিভার্সিটি মনে হয় খোলার কথা না, এমন কোনো দেখতেছি না। যদি না খুলে তাহলে তো আমাদের ভাইবা একটা নেওয়া হবে, তো সেটা সম্পর্কে আলোচনা হবে। সমস্যা নেই, সময় আছে। আর যদি কোনো কারণে খুলে যায় তাহলে তো দেখা হবে, সমস্যা নাই, সেখানে আলোচনা হবে যে কিভাবে পরীক্ষা টরীক্ষা নিব, অ্যাসাইনমেন্ট যা দিয়েছি সেখান থেকে মার্কিং কিভাবে হবে এগুলো। জি স্যার। ওকে, আসসালামু আচ্ছা, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।